আমি সৈয়দ সৈয়দুদ্দিন হাই স্কুল এন্ড কলেজ থেকে এসেছি। আমরা মূলত এই প্রজেক্টের নাম হচ্ছে কাঙ্ক্ষিত শহর এবং আরেকটা হচ্ছে বায়ু বিশোধন। মূলত আমরা কেমন শহর চাই সেই বিষয়ে মূলত আমাদের আজকের এই প্রজেক্ট। তো আমাদের এই প্রজেক্টের প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুল। একটা স্কুলে বর্তমান সময়ে বিদ্যুতের সংকট আমরা জানি বাংলাদেশে। তো বিদ্যুৎ যখন কারেন্ট চলে যায় তখন দেখা যায় স্টুডেন্টরা অমনোযোগী হয়ে যায়, সেজন্য শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারে না। তো সেই জন্য আমরা স্কুলের একটা ছাদের উপরে সম্পূর্ণটাই সোলার প্যানেল ইউজ করব। এবং পরবর্তীতে আমাদের যে স্কুলটা থাকবে সেখানে থাকবে বিজ্ঞান ভবন, যেন স্টুডেন্টরা বিজ্ঞান মনস্ক হতে পারে। তারপর থাকবে গ্রন্থাগার, যেন স্টুডেন্টরা পাঠ্য বইয়ের পাশাপাশি আদার্স বিষয়ে জানতে পারে। এবং আমাদের স্কুলের এখানে যে বাগানটা থাকে, ছাদ যেটা থাকে, সব স্কুলের ছাদেই দেখা যায় ছাদগুলো অযথাই পড়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলো ব্যবহার করতে পারি, একটা ছোটখাটো ছাদ বাগান বা পুষ্টি বাগান করতে পারি। পুষ্টি বাগান করার কারণ হচ্ছে আমরা এখানে ফল ফলাদি চাষ করব, যেন স্কুলের যে দরিদ্র ছাত্রছাত্রী আছে তারা সাধারণ কিছু খাবার খাওয়ার পর পুষ্টিকর খাবার খাওয়ার কোনো সুযোগ তাদের থাকে না। তো এখান থেকে প্রত্যেক সপ্তাহে একটা হলে আমরা ফল তাদেরকে দিতে পারবো, অর্থাৎ তাদের পুষ্টির চাহিদা একটু হলেও মিটবে। এবং এখানে থাকবে একটা পচনশীল এবং অপচনশীল ডাস্টবিনের ব্যবস্থা, যেন শিক্ষার্থীরা পরিবেশকে পরিষ্কার রাখার জন্য সতর্ক হতে পারে এবং তাদের পরিবারকেও সতর্ক করতে পারে। এবং যেখানে পচনশীল যে বর্জ্যগুলো থাকবে সেগুলো আসবে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টে, এবং অপচনশীল যে ময়লাগুলো থাকবে সেগুলো আসবে আমাদের প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরিতে। এবং এটা বর্ণনা করার আগে আমি একটু এদিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এখানে থাকবে আমাদের একটা বাড়ি, যেখানে আমরা ইলেকট্রিসিটির ঠিক করার জন্য সোলার প্যানেল ইউজ করব, এবং ছোটখাটো একটা সবজি বাগান করব ছাদের উপর। কারণ বর্তমানে মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগ সময় কীটনাশক বা রাসায়নিক পদার্থ থাকে, কিন্তু আমরা এখানে সম্পূর্ণ কীটনাশক মুক্ত থাকবো, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। এবং সামনে থাকবে একটা পুকুর আর হচ্ছে একটা ছোট খামার, যেন এই বাসায় একটা আর্থিক বেনিফিট আসে। এবং এই হাঁস মুরগির কারণে সেখানে পুষ্টির চাহিদা আমিষের চাহিদা পূরণ হবে, এবং হাঁস মুরগির বিষ্ঠাগুলো যাবে আমাদের বায়োগ্যাস প্ল্যান্টে, সেখানে গ্যাস উৎপন্ন হবে। হওয়ার পর বাকি যে পদার্থগুলো থাকবে সেগুলো আমরা ইউজ করব এখানে ফসলি জমিতে, এবং গ্যাসটা মাটির নিচ দিয়ে ঠিক বাসায় যাবে, জ্বালানি হিসেবে কাজ করবে। এবং আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বৃহৎ আকার জমি নিয়ে আমরা যে পরিমাণ শস্য উৎপাদন করেছি, এখানে আমরা মাত্র একটা পিভিসি পাইপের মধ্যে ছিদ্র করে ঠিক একই পরিমাণ শস্য উৎপাদন করতে পারছি। কারণ বর্তমান নগরায়নের সময় তো জায়গার কম, সেজন্য আমরা এই উলম্ব পদ্ধতি সিস্টেমটা ব্যবহার করব। এবং হচ্ছে প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরিতে প্লাস্টিক রিসাইকেলের পর সেগুলো আমরা বিদেশে রপ্তানি করে সেগুলো আমরা আর্থিকভাবে একটা বৈদেশিক মুদ্রা অর্জন হবে, এবং বাংলাদেশে একটা আর্থিক বেনিফিট হবে। এরপর হচ্ছে আমাদের হসপিটাল, যেটা সাধারণত একটা উপজেলায় 50 শয্যা বা 30 শয্যা এমন হসপিটাল থাকে, যে জন্য রোগীদের অনেক সমস্যা হয়। বাট আমাদেরটা থাকবে 250 শয্যার হসপিটাল, যার কারণে রোগীদের কোনো সমস্যা হবে না। এবং আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যেন ঠিক 250টা শয্যার হসপিটাল করা হয়। এবং আসসালামু আলাইকুম, আমি মার্দিয়া রহমান। আমি প্রেমদাময়ী গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এসেছি। হ্যাঁ, আমরা এখানে আমাদের যে ফার্স্ট প্রজেক্টটা বানিয়েছি সেটা হলো ইলেকট্রিসিটি বাই ফুড স্টেপস। এখানে আমরা আপনার ফুড স্টেপের সাহায্যে আমরা ইলেকট্রিসিটি উৎপাদন করব, এবং বর্তমান যে বিশ্বে বিদ্যুতের ঘাটতি সেটি প্রতিরোধে এটি অনেক বেশি একটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আরেকটি প্রজেক্ট হলো এখানে বায়ু পরিশোধক। এখানে আমরা বায়ুটাকে, আমাদের যে দূষিত বায়ু সেটাকে আমরা ফিল্টার করব। ফিল্টার করে উপর থেকে পরিশুদ্ধ বায়ুটা বের করে দিব, এতে আমাদের বায়ু দূষণের পরিমাণটা অনেকটা কমবে। আর আমাদের তৃতীয় প্রজেক্ট সোলার হাউস। এখান থেকে আমরা সূর্য আলো থেকে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের ঘরের যাবতীয় বিদ্যুতের কাজকর্ম করতে পারবো বলে এই জন্য আমাদের এগুলো হলো আমাদের প্রজেক্ট। আমার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়। আমাদের প্রজেক্ট হলো স্মার্ট ফায়ার সিস্টেম। এখানে আগুন লাগা মাত্রই পানি দিয়ে আগুনটি নিবানোর চেষ্টা করবেন। আমরা জানি যে আগুনের কারণে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। এই ফ্যানের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড ঘর থেকে বের হয়ে যাবে, এবং ফায়ার সার্ভিসে কাজ করা অবস্থায় যেন তাদের অসুবিধা না হয়, তো অন্যান্য গাড়িগুলোকে এখানে থামিয়ে ফেলা হবে। এটা হলো স্মার্ট হর্ন সিস্টেম, যেখানে আমরা জানি স্কুল কলেজের সামনে বা হাসপাতালের সামনে হর্ন বাজানো নিষেধ,
কিন্তু অধিকাংশ ড্রাইভারেরা তা মানে না, যার কারণে রুগীদের স্টুডেন্টদের অনেক অসুবিধা হয়। এই সিস্টেমের মাধ্যমে যখনই হাসপাতাল বা স্কুল কলেজের সামনে গাড়ি আসবে অটোমেটিক অন অন জাম হয়ে যাবে, যার কারণে ড্রাইভার চাইলেও হর্ন বাজাতে পারবে না। এটা হলো স্মার্ট ট্রাফিক সিস্টেম। এটির মাধ্যমে যখনই এই দিক থেকে গাড়িটি আসবে অটোমেটিক লাল লাইটের মাধ্যমে এটাকে অন্য গাড়িগুলোকে সিগন্যাল দেবে, যার কারণে অ্যাক্সিডেন্ট আমরা এড়াতে পারবো। ধন্যবাদ। আপনারা কোন স্কুলে আসছেন? উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়। আপনাদের কি দেখাতে চাচ্ছেন এখানে? আমরা এখানে কার্বন পিউরিফিকেশন, কার্বনের বিশুদ্ধকরণ প্রক্রিয়া সাউথ এশিয়ান এনভায়রনমেন্ট কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অনেক ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলো তৈরি করা হয়। তো আমাদের এখানে কার্বন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যার ফলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তো সেই বিষয়টিকে আমরা চিন্তা করে প্রাকৃতিক ভারসাম্য যাতে নষ্ট না হয় এবং বিলুপ্তি না হয় সেজন্য আমরা এখানে ফ্যাক্টরি থেকে চুল্লির সাহায্যে কার্বন অ্যাবজর্পশনের সাহায্যে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতেছি। কার্বন ডাইঅক্সাইডের শোষণ প্রক্রিয়া এখানে কার্বন ডাইঅক্সাইড শোষণ প্রক্রিয়া এখানে কার্বন দুইটি কাজ রয়েছে। প্রথম কাজ হচ্ছে ওয়াটার মোটরের সাহায্যে লৌহ এবং নিকেল জাতীয় বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থগুলোকে শোষণ করে এবং যে হালকা পদার্থগুলো রয়েছে সেগুলো তুলা শোষণ করে ফেলে, এমন ক্লিন এয়ারের মাধ্যমে এই দিক দিয়ে বেরিয়ে বায়ুমণ্ডলে উন্মুক্ত হয়। তারা এখান থেকে জেলা পর্যায়ে যাবে, জেলা পর্যায়ের পর অঞ্চল এবং জাতীয় পর্যায়ে সেক্ষেত্রে যারা আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তোরা কিন্তু ইয়ে করবি। আমরা আন্দিরা উমেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে একটি প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা এখানে দুইটি প্রকল্প নিয়ে এসেছি। আমাদের প্রথম প্রকল্পটি হচ্ছে অটোমেটিক ওয়াটার লেভেল ইন্ডিকেটর, অর্থাৎ এই প্রকল্পটির মাধ্যমে আমরা পানির অপচয় রোধ করতে পারি এবং বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। আমরা সকলে জানি পানির অপর নাম জীবন। আমাদের দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পানি, কারণ পানির মাধ্যমে আমরা আমাদের নিত্যদিন কাজগুলো সম্পন্ন করে থাকি। কিন্তু আমরা পানির ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে পানির অপব্যবহার করি, যার ফলে পানির অপচয় দেখা দেয় এবং ভবিষ্যতে এটি পানি সংকট হিসেবে দেখা দিতে পারে। আমাদের পুরো পৃথিবীতে 71% পানি রয়েছে, যার মধ্যে 97.2% হচ্ছে লোনা পানি। আর বাকি যে 3% পানি আছে, এই 3% পানি কিন্তু পানযোগ্য পানি নয়। কেননা আমাদের এখানে 2.1% পানি আসে হিমবাহ ও বরফ থেকে, নদ নদী থেকে আসে 0.01% পানি, এবং ভূগর্ভস্থ পানি যেটা আমরা পান করতে পারি সেই পানির পরিমাণ 0.6%। তাহলে দেখা যাচ্ছে যে বর্তমানে যদি আমাদের পানির পরিমাণ এত সীমিত থাকে তাহলে ভবিষ্যতে এটি আরো বড় আকার ধারণ করতে পারে। আর এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা আপনাদের সামনে এই প্রজেক্টটি তুলে ধরছি। এখানে আমাদের সকলের বাসা বাড়িতে মোটর আছে এবং পানির ট্যাঙ্ক আছে। যখন পানির ট্যাঙ্কে পানি শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা মোটরের সুইচটি চালু করব আর আমাদের মোটরে পানি ভরা শুরু হবে। এখানে একটি ট্রানজিস্টর কে সুইচ হিসেবে কাজ করানো হচ্ছে। আমরা এখানে পানির বিভিন্ন উচ্চতা যেমন 25%, 50%, 75% এবং 90% এই স্তরগুলোতে আমরা একটি করে লাইট যুক্ত করে দিয়েছি। এখানে একটি সাধারণ পজিটিভ তার পানির ট্যাঙ্কে যুক্ত করে দেওয়া হয়েছে যেন সবসময় এটি পানির সংস্পর্শে থাকতে পারে। যখন আমরা ট্যাঙ্কে পানি ভরা শুরু করব তখন কিন্তু আমাদের যে এখানে প্রজেক্টটিতে প্রতিটি এলইডি লাইটের সঙ্গে ট্রানজিস্টর যুক্ত করা হচ্ছে। পানি পরিবাহিতার কারণে ট্রানজিস্টরে এটি সিগন্যাল দিবে এবং সার্কিটটি পূর্ণ করে ফেলবে। তখন আমাদের বিভিন্ন স্তরে যে এলইডি লাইটগুলো লাগানো হয়েছে সেগুলো জ্বলে উঠবে এবং আমাদেরকে সংকেত দিবে যে পানি বুড়ছে। এখানে আমরা একটি বাজার দিয়ে দিয়েছি। যখন এটি 90% এর উপরে পানি উঠে যাবে তখন এই বাজারটি আমাদেরকে অ্যালার্ম দিতে থাকবে যে এখন সময় হয়েছে যে মোটর বন্ধ করতে হবে। তাই আমরা তখন যদি মোটর সুইচটা অফ করি তাহলে আর পানির অপচয় হচ্ছে না আর বিদ্যুতের অপচয় হচ্ছে না। কেননা যদি মোটর কিন্তু বিদ্যুতের মাধ্যমে চলে, যদি পানির অপচয় হয় তাহলে কিন্তু সেই সময় মোটর চালু থাকবে আর সেই সময় কিন্তু বিদ্যুতেরও অপচয় হচ্ছে। তাই এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা এই প্রজেক্টটি আপনাদের সামনে বাস্তবায়ন করছি। আর এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকল্প।
এটা হলো আমাদের দ্বিতীয় প্রকল্প ড্রিম সিটি। এই সিটিতে আমাদের মধ্যে বেশিরভাগ জিনিসই বর্তমানে আবিষ্কৃত, কিন্তু আমরা চাইছি একটি শহরের মধ্যে এই সকল জিনিস থাকুক যেন। যেমন এখানে একটি বিদ্যালয় রয়েছে যার উপরে একটি সোলার প্যানেল লাগানো আছে। এই সোলার প্যানেলটি বিদ্যালয়ে যে বিদ্যুৎ আসবে তার সহায়তা করবে, যাতে বিদ্যুৎ কেন্দ্রের উপর চাপ না পড়ে। তাছাড়া এখানে অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হয়নি, এখানে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হয়েছে। কারণ বর্তমানে যেমন ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে, ভবিষ্যতে কোনো যুদ্ধ বা তেলের খনিজ তেলের সংকটও পড়তে পারে। তাই আমরা চাইছি ভবিষ্যৎ প্রজন্মের তেল সংরক্ষণের জন্য সম্পূর্ণ নবায়নযোগ্য মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করবো। এভাবে বায়ু দূষণও কম হবে, পরিবেশ দূষণও কম হবে, কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদাও থাকবে। এভাবে এখানে হলো এই বক্সগুলো হলো MOF, যেগুলো হলো মেটাল অর্গানিক ইন্ডেক্টর, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। এগুলো বর্তমানে আবিষ্কৃত হয়েছে 2025 সালে। যিনি নোবেল পেয়েছেন কেমিস্ট্রিতে, যে 3জন পেয়েছেন, তারা এটা আবিষ্কার করেছিলেন। 1 গ্রাম MOF এর মধ্যে আমরা যদি সম্পূর্ণভাবে এটাকে বিস্তার করতে পারি, তাহলে একটি ফুটবল মাথা যতটুকু ও কার্বন ডাইঅক্সাইডের সব টাকা এটার ভিতরে সঞ্চয় করতে পারবো। আর একটি 1 ইঞ্চি মানে এতটুকু স্কোয়ার ফিটের একটা MOF এর উপর যদি আমরা MOF কে যদি আমরা ব্যবহার করি, একটি 100টি কারখানার একদিনের বজ্র এটা নিজের মধ্যে রাখতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে একটি কারখানার উপর এটা 100 দিন কাজ করবে। 100 দিন পর আমরা এটা রিসাইকেল করতে পারবো। ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড জমাবে সেটা থেকে আমরা প্রক্রিয়াজাত করে গরমে কালি উৎপন্ন করতে পারবো, যা আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবো। এছাড়া এখানে 200 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল বিদ্যমান, যা শহরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে। স্কুল এবং বাসাবাড়ির আশেপাশে, স্কুলটি বাসাবাড়ির আশেপাশে, কারণ বাসাবাড়ি থেকে স্কুলে আসার জন্য যে শিক্ষার্থী রয়েছে তারা যাতে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। রাস্তার মধ্যে একটা ট্রাফিক লাইট দেওয়া আছে, যারা রাস্তার গাড়িগুলোকে থামানোর জন্য বলে যে শিক্ষার্থীরা পাঁচ হয়ে গাড়ি থামাও। তো এছাড়াও স্কুলের আশেপাশে যে ল্যাম্পপোস্ট গুলো দেওয়া আছে, সেগুলো রাত্রেবেলা স্কুলের নিরাপত্তা নিশ্চিত করে। অপরিচিত যাত্রীদের জন্য রাস্তার পাশে দিক নির্দেশনা আছে যে কোন দিকে গেলে কোন দিকে যাব। এছাড়াও এখানে যে কলকারখানাটি আছে, সেটি এই শহরের সকল মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে। এখানে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, সেখানে একটা সুইচ আছে, সেই সুইচটা যদি আমরা বন্ধ করে দেই, সারা শহরে বিদ্যুৎ কানেকশন বন্ধ হয়ে যাবে। কারণ শহরে তো কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের বিদ্যুৎ কানেকশন বন্ধ করে ফেলতে হয়। এছাড়া এখানে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীদের জন্য আলাদা আলাদা ভাবে জায়গা বন্টন করা আছে। এখানে জমির সঠিক ব্যবহার করা হয়েছে 2 তলা 3 তলা বাড়ি ব্যবহারের মাধ্যমে। এখানে সঠিক বনায়ন ব্যবস্থাও আছে। বজ্র পরিশোধনের জন্য বিভিন্ন রঙের ডাস্টবিন ব্যবহার হয়েছে। হাসপাতালের সামনে হলুদ রঙের ডাস্টবিন মানে হলো চিকিৎসা ক্ষেত্রে যেসব ক্ষতিকর বজ্র উৎপন্ন হয় সেই সব বজ্র। এছাড়াও এখানে হাসপাতালের সামনে দোকানপাট লাগানো হয়েছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হাসপাতালে যদি কোনো রোগীর খাবারের প্রয়োজন হয়, তাদেরকে যাতে বেশি ঘুরতে না হয়। হাসপাতালে রোগীর সহায়ক যারা আছে তারা এখান থেকে গিয়ে খাবার নিয়ে আসতে পারবে। প্রতিটি এলাকার সামনে একটি করে রিসাইকেলের পাত্র দেওয়া আছে, যা এই এলাকার আর আবর্জনার সঠিক ব্যবহার নিশ্চিত করে। এখানে বিভিন্ন ছোট ছোট ঘাস আছে, যেগুলো C4 উদ্ভিদ। C3 উদ্ভিদ থেকে C4 উদ্ভিদের শ্বসনের হার বেশি, যে কারণে এরা কার্বন ডাইঅক্সাইডকে অতিরিক্ত পরিমাণে অক্সিজেনে রূপান্তর করতে পারে, যে কারণে পরিবেশটা শীতল থাকে। এছাড়াও রাস্তার আশেপাশে আমরা MOF ব্যবহার করেছি, যা আশেপাশের কার্বন ডাইঅক্সাইডকে নিজে শুষে নিয়ে বায়ু দূষণ কম হবে এবং পরিবেশে শীতল অবস্থা থাকবে। এছাড়াও এখানে একটা গুলচত্বর ব্যবহার করা হয়েছে। গুলচত্বরটি হলো রাস্তার মধ্যে যাতে কোনো ধরনের জাম না লাগে, যাতে গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। এখানে নিম্নবিত্ত শ্রেণীদের জন্য যে ঘরগুলো রয়েছে, সেখানে বনের পরিমাণ, যেখানে গাছগাছালির পরিমাণ বেশি, কারণ নিম্নবিত্ত লোকেরা গাছগাছালি থেকেই নিজেদের আম বা জাম গাছ থেকে নিজেদের দ্রব্যমূল্য তৈরি করে। কাঠ কেটে গাছে বিক্রি করে, আম গাছ থেকে আম এনে বাজারে বিক্রি করে। এখানে যে রাস্তাগুলো রয়েছে, সেগুলো খুব একটা বড় না হলেও বাস্তবে এগুলো বড় সাইজেরই হবে, এবং এগুলোর যাতায়াত খরচও কম, কারণ প্রতিটা জিনিসই খুব কাছে কাছে। রাস্তার পাশে যে বেড়াগুলো দেওয়া আছে, সেগুলো শিক্ষার্থীদের জন্য, যাতে শিক্ষার্থীরা কোনো গাড়ির নিচে চাপা না পড়ে বা কোনো দুর্ঘটনা বা কোনো দুর্ঘটনা না ঘটে। এছাড়াও স্কুলের সামনে যে লাইট গুলো দেওয়া আছে, এগুলো নিজস্ব শক্তির মাধ্যমে চলছে, যে কারণে বাইরেও এর শক্তি ব্যবহার করা হচ্ছে না। আর এটাই ছিল আমাদের ড্রিম সিটি, যেটা আমরা চাই যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ যেন এইভাবেই তৈরি হয়। ধন্যবাদ। আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে কি, তোমরা যাতে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হও এবং ভবিষ্যৎ থেকে তোমাদের যে আমরা দেখি যে বাচ্চা কাচ্চারা অনেক সময় হচ্ছে কি বলে নতুন নতুন জিনিস শিখতে আগ্রহী, তোমাদের মধ্যে যাতে সেই বিষয়টা বজায় থাকে ভবিষ্যতে। এইটার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে কিন্তু কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা, কাউকে চ্যাম্পিয়ন করা, এটা কিন্তু উদ্দেশ্য না। তাহলে তোমরা যে পার্টিসিপেশন করছো, যারা পার্টিসিপেশন করছো তাদেরকে আগেই অভিনন্দন। আর যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আশা করি এই বছর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আগামী বছর তারা আরো ভালো করবে। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, তারা ভবিষ্যৎ জীবনে ভালো করবে। এখন আসলে হচ্ছে কি শিক্ষকদের ব্যাপার। একটা বিষয় হচ্ছে কি, আমরা যেটা লক্ষ্য করলাম যে এই বছর 2-3টা বিষয় আমার কাছে, গত বছর যেহেতু আমি এই অনুষ্ঠানে ছিলাম, বেশিরভাগ জিনিস দেখলাম হচ্ছে কি আগের বছরের গুলোই রয়ে গেছে, নতুন কোনো কিছু আর আসে না। বেশিরভাগ হচ্ছে স্মার্ট সিটি,
আর বাধা বেশ কিছু বিষয় আমার মনে হয় এই ব্যাপারগুলোতে আপনারা অনলাইন ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে যেগুলো থেকে মানুষজন শিখতে পারে ডিওয়াই মানে ডু ইট বাই ইউরসেলফ এই টাইপের অনেকগুলো ইউটিউবে চ্যানেল আছে আমার মনে হয় সেগুলো থেকে আপনারা একটু উদ্বুদ্ধ হয়ে যদি ছাত্রছাত্রীদেরকে আমাদের এই বিষয়গুলোতে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যক্তি জীবনে যে সমস্যাগুলো মানে ফেস করি কারণ আমাদেরকে যদি বলেন আমরা এখন সামনে বর্ষা আসতেছে আজকে যেমন একটা সমস্যা নিয়ে আসছে ওই আলাউদ্দিন সাহেব ছিলেন এখানে যারা উপস্থিত সবাই মোটামুটি ছিলেন যে আপনাদের এখানে যে রাস্তাটা হতেছে ফ্লাইওভারের যেটা একটা কমপ্লেন আসছে কমপ্লেন না ঠিক একটা সুবিধার সম্ভাব্য অসুবিধার কথা বলা হয়েছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে মাধবপুর বাজারটা হচ্ছে দেখা যাবে না ওই পাশ থেকে অন্ধকার হয়ে যাবে এই ধরনের ইনিশিয়াল যে সমস্যাগুলো এগুলো কিভাবে আমরা এক্সিস্টিং কস্ট কাটিং করে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারি আর একটা সমস্যা আছে হচ্ছে কি আমরা দেখি যে জলাবদ্ধতার সমস্যা সবাই হচ্ছে কি আমাদের পৌরসভাতে কমপ্লেন করে যে অমুকে হচ্ছে কি পানি ছাড়তেছে না আমাদের জলাবদ্ধতার সমস্যা হচ্ছে এই জলাবদ্ধতার সমস্যাগুলো আমরা কিভাবে এক্সিস্টিং অবস্থাতে রেখে সমাধান করতে এই সমস্যা মানে এই সমাধানগুলো একটু বের করার চেষ্টা করি ঠিক আছে তাহলে আমাদের জন্য হচ্ছে উপকার হবে আমরা শুধু চাই হচ্ছে কি মাটি ফেলবো বাড়ি উঁচু হবে এরপরে পাশের জন্য বাড়ি থেকে বাইরে চলবে বিষয়টা যদি এরকম না হয় কিভাবে সাস্টেনেবল ভাবে সমস্যার সমাধানটা করা যায় সেটা করবে এটা হচ্ছে শিক্ষকদের উদ্দেশ্যে আগামী বছর হয়তো আমি থাকবো না কিন্তু আগের বছরতে এখানে যা দেখুন তার থেকে এই যে বাস্তব ধর্মী যে সমস্যাগুলো স্মার্ট সিটি শুধু যদি আমরা চিন্তা করি যে আমরা ওই মানে সুইচ টিপ না দিয়ে উঠবো নামবো এটা অনেক আগে ধারণা আসলে অনেক আগে এগুলো চলে গেছে অনেক আগে অন্যান্য বিষয় এই সমস্ত শিক্ষকতা এরপরে আমি হতাশাজনক পজিশন এই জন্য বলতে শিক্ষকদের উদ্দেশ্যে আরেকটু ডেভেলপ চিন্তা করার চেষ্টা করুন আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারাও ওরা এখান থেকে যারা পুরস্কার পেয়ে যাবে না তাদেরকে ভাই বকাঝকা করে না এটা পুরস্কার তারা এখানে পার্টিসিপেট করছে একটা সার্টিফিকেট পাচ্ছে এটা তাদের জীবনের জন্য কিন্তু একটা পাথর হিসেবে কাজ করবে নিশ্চিতভাবে চেষ্টা করবেন যারা সায়েন্স পড়তে আগ্রহী আপনারা যাতে সায়েন্সটা পড়াতে মানে ভবিষ্যৎ জীবনে সায়েন্স যাতে কন্টিনিউ করে আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় সায়েন্সের পরে এইচএসসি থেকে কমার্সে চলে যায় বা তারপরে আর্টসে চলে যায় এটা যাতে না হয় তারা যাতে প্রকৃতপক্ষে সায়েন্সে আগ্রহী হবে আর চেষ্টা করবেন তার যেটাতে আগ্রহ আমি বলতেছি ঠিক এই জন্য যে জোর করে সায়েন্স পড়ানো দরকার অনেকের মনে হয় যে সায়েন্স পড়লে এটা একটা প্রেস্টিজের ইস্যু এরকমটা না সে যে কোনো বিষয়ে সাকসেসফুল হতে পারে একটা বিষয়ে আপনার যেটা স্বপ্ন সেটাতে যে সাকসেসফুল হতে হবে নট নেসেসারি গার্ডিয়ানদের প্রতি আমার এই অনুরোধ থাকবে যে আপনারা তাদের সুপ্ত যে প্রতিভাটা আছে সেটা বিকাশ করতে সাহায্য করুন সেটা সায়েন্স ক্ষেত্রেও হতে পারে সেটা আর্টসের মাধ্যমে হতে পারে সেটা কোনো শিল্প করার কোনো অন্য কোনো মাধ্যমে হতে পারে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই বিশেষ করে যারা এই গরমের মধ্যেও বসে আছেন অনেকক্ষণ ধরে সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু এবার দ্বিতীয় ডাকেন দ্বিতীয় চলে আসুন স্যার গেস্ট যারা আছে দ্বিতীয় চলে আসুন বাবা ওখানে যাও সামনে দ্বিতীয় ডাকেন আসতে সাবধান এই সময় সাবধানে নাম্বার সাবধানে পঞ্চম বলেন আবার পঞ্চম চলে আসুন চলে কলেজ একটু হাতে তালি দিয়ে আমরা উৎসাহিত করি একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করি আমরা আপনি তৃতীয় না চতুর্থ নাম কি চেঞ্জ করে নিয়ে চেঞ্জ করে নিয়ে চেঞ্জ করে দিবেন থ্যাংক ইউ বাবা পঞ্চম বলেন প্রকল্প দিয়ে দেন প্রকল্প দিয়ে সমস্যা হলে চেঞ্জ করে নিন ছবি নিয়ে একটু ধরো মা ধরো ধরো না একটু হাতে তাহলে উৎসাহিত করবেন
ওই সাইডে যাও, ওই সাইডে যাও। মাঝামাঝি মাঝামাঝি যাও। অর্ধেকের পাশে যাও, অর্ধেকের পাশে যাও, তৃতীয় পাশে। আছে ম্যাডাম, তৃতীয় থেকে বলেন। না থাকলে তোমরা পক্ষে নাও। এটা দ্বিতীয় বাক্য। কুইজ কুইজ আসো বাবা, চলো। দ্বিতীয় কাজ, এটা তো শুনতে। দ্বিতীয় গণিতরণ করে খবর যারা শিক্ষার্থী